क्या फेंकता है बाबू, क्या फेंकता है? দৃশ্যটা দেখে সহসা থমকে গিয়েছিলেন ত্রিলোচন। কম দিন তো হলো না এ তল্লাটে। এই জায়গাটা বরাবরই নির্জন, আজ যেন একটু বেশি শুনশান। হাঁটতে হাঁটতেই মনে হয়েছিল ত্রিলোচনের গত রাতের তুলকালাম বৃষ্টির জন্য লোক একটু কম যেন, অন্তত অন্য দিনের তুলনায়। দক্ষিণ কলকাতার বহু পরিচিত সরোবর প্রাঙ্গণ, সাধারণের কথ্য ভাষায় লেক, যেখানে দৈনিক প্রাতঃভ্রমণে আসেন নগরবাসীরা। চাঁদের স্বাস্থ্যরক্ষার তাগিদের সাক্ষী থাকাটা একরকম অভ্যাসেই পরিণত হয়েছে ত্রিলোচনের। আজ থেকে বেশ কয়েক বছর আগে লেক এলাকার নিরাপত্তা রক্ষীর চাকরিটা পেয়েছিলেন। সেই থেকে একই রুটিন দৈনন্দিন। সূর্য আড়মোড়া ভাঙতে না ভাঙতেই বেরিয়ে পড়া, লেকের বিস্তীর্ণ এলাকায় পাক দেওয়া পদব্রজে। দিনের পর দিন একই কাজ, একই রাস্তায় বছরের পর বছর করে গেলে যা হয়, চোখ বেঁধে দিলেও এই রোজকার টহলদারি মোটেই কষ্টসাধ্য হবে না, জানেন ত্রিলোচন। যেখানে থমকে গেলেন ত্রিলোচন, সেই জায়গাটা লেকের এক প্রান্তে। এই সীমা পর্যন্ত খুব স্বল্প সংখ্যক হাতে গোনা মানুষই আসেন। বস্তুত সচরাচর কেউ আসেনি না এত দূর। সঙ্গত কারণ ছিল ত্রিলোচনের অবাক হওয়ার। উনি কে? ওই ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন এক মহিলার পাশে। হঠাৎ উঠে এদিক ওদিক তাকালেন। হাতে একটা বড় চটের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন লেকের ধারে। ফের সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন চারপাশে। ব্যাগটা ফেলতে যাচ্ছেন জলে। ভদ্রলোক ওভাবে চারদিক দেখছেন কেন? উদ্বেগ কেন এত চোখে মুখে? কি ফেলতে যাচ্ছেন? কি আছে ব্যাগে? ত্রিলোচন থমকান দেখে। সন্দেহ হয়। হাঁক দেন বাঁচখাই গলায়, ক্যা ফেকতা হ্যাঁ বাবু, ক্যা ফেকতা হ্যাঁ? ওরে বাবা, দেখো যে কত সেনা চলেছে সমরে। এ দৃশ্য আগে দেখেছে কলকাতা? স্রেফ একটা মামলার জন্য এহন যুদ্ধং দেহি সাজ। টকবক টকবক ধ্বনি আলিপুর আদালতের সামনের রাস্তা, জাজেস কোর্ট রোডে। ঘোড়া পুলিশ দাপিয়ে বেড়াচ্ছে রাজপথে। সন্ত্রস্ত পথচারীরা দেখছে নিরাপদ দূরত্ব থেকে। পুলিশের গাড়ি এসে থামছে একে একে। আদালত প্রাঙ্গণে পজিশন নিচ্ছেন উর্দিধারীরা। আজ রায় ঘোষণা হবে, জাজমেন্ট ডে। ঠাই নাই অবস্থা এজলাসে। বাইরের রাস্তাও জনাকীর্ণ। আরও অনেকে ঢুকতে চান, দেখতে চান, শুনতে চান। কোর্ট চত্বরের মূল প্রবেশপথ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পুলিশ। লালবাজারের তরফে পূর্ণাঙ্গ পুলিশি বন্দোবস্ত করা হয়েছে শয়ে শয়ে উৎসাহী জনতাকে দূরবর্তী রাখতে। দৈর্ঘ্যে প্রস্থে নেহাতি স্বল্প পরিসরের ওই এজলাস। অবাধ প্রবেশের অনুমতি দেওয়া মানে অনর্থকেই আমন্ত্রণ। তর সইছে না জনতার। সত্যি কথা বলতে পুলিশেরও। আর কত দেরি? যখন বিচারক পড়তে শুরু করলেন দীর্ঘ রায়, অনন্ত অপেক্ষার পর যখন পৌঁছলেন শাস্তিদানের অনুচ্ছেদে, এজলাসের দখল নিয়েছে পিনপতন নীরবতা। বেলা তখন প্রায় দ্বিপ্রহর। টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অব দ্য কেস। এ কাহিনী প্রায় 70 বছর আগের, সন 1948। স্বাধীনতার সঙ্গে তখনও আলাপ পরিচয়ের পর্ব চলছে দেশের। রহস্যভেদের রোমাঞ্চ অমিল এই আখ্যানে। তবু আলোচ্য মামলার মতো চাঞ্চল্যকর এবং বহুচর্চিত কেস এদেশের অপরাধ ইতিহাসে খুব বেশি নেই। পাঠক পাঠিকাদের মধ্যে যারা অস্মৃতিপর, তাদের স্মরণে থাকলেও থাকতে পারে এই মামলা।
স্মরণে থাকতে পারে ঘটনা প্রবাহ নিয়ে সমসাময়িক জল্পনা কল্পনার চর্চার তীব্রতা। শুধু সমসময় বা লিখি কেন, দেশের বিভিন্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আজও যখনই আলোচিত হয় স্বাধীনোত্তর যুগের সাড়া জাগানো মামলাগুলির ইতিবৃত্ত, অবধারিত উল্লেখিত হয় 7 দশক আগের এই ঘটনা। সমস্যা হলো মামলার বিস্তারিত নথিপত্রের অনেকটাই নষ্ট হয়ে গেছে সময়ের প্রকোপে। একাধিক অফিসার বিভিন্ন পর্যায়ে তদন্তের দায়িত্ব পালন করেছিলেন, যাদের কয়েকজনের নাম নির্দিষ্টভাবে জানা যায় না। যতটুকু জানা যায় এই মামলা নিয়ে পত্রপত্রিকায় পদস্থ অফিসারদের লেখালেখি থেকে, যতটুকু উদ্ধার করা যায় শতচ্ছিন্ন কেস ডায়েরির হলুদ হয়ে আসা পাতাগুলির পাঠযোগ্য অংশ থেকে পেশ করলাম। কৃষ্ণহরি শর্মা, বয়স যখন 20, দার্জিলিং জেলার আর্মড পুলিশে যোগ দিয়েছিলেন। বিয়ে করেছিলেন তারও বছর 3 পরে যশোদা দেবীকে। এই দম্পতির 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের নাম মণি, ছোট মেয়ে বেলা, সবার ছোট হলো অমল। দীর্ঘ কর্মজীবনের মধ্যভাগে কৃষ্ণহরিকে গ্রাস করল বিবিধ রোগ ব্যাধি। 1941-এ যখন মারা গেলেন, বড় মেয়ে মণি তখন 21 বছরের সুন্দরী যুবতী। দার্জিলিংয়ে কলেজের পাঠ চোকার পর নার্সিং কোর্সে ভর্তি হয়েছেন সদ্য। ছোট মেয়ে বেলা তখন 19। অমলের সবে 16 পেরিয়েছে। স্বামীর মৃত্যুর পর সপরিবারে কলকাতায় চলে এলেন যশোদা। কলকাতায় যশোদার এক বোন থাকতেন, নাম ডলি, যার বিয়ে হয়েছিল কিরণ দে নামের এক বঙ্গ সন্তানের সঙ্গে। সম্ভ্রান্ত বংশীয় কিরণ পদস্থ চাকুরে ছিলেন। সানন্দে আশ্রয় দিয়েছিলেন যশোদা এবং তাঁর 3 সন্তানকে। অমল এবং বেলা কলকাতার কলেজে ভর্তি হলো। মনির নার্সিংয়ের পড়াশুনো চালু হলো নতুন উদ্যমে। বঙ্গীয় জীবনধারার সঙ্গে দ্রুত অভ্যস্ত হয়ে উঠলেন যশোদা। মণি, বেলা, অমল নিরুদ্বেগ জীবন কাটল কয়েক বছর। উদ্বেগের সূত্রপাত হলো 1946 সালে, যখন অমলের ফুসফুসে ধরা পড়ল যক্ষ্মা রোগের সংক্রমণ। যাদবপুর হাসপাতালে চিকিৎসায় অমলের কিছুটা স্বাস্থ্যোদ্ধার হওয়ায় যশোদা কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেললেন বটে, কিন্তু সে স্বস্তি স্থায়ী হলো স্বল্পকালী। 46-এর সাম্প্রদায়িক দাঙ্গায় বেঘরে প্রাণ হারালেন কলেজ পড়ুয়া অমল। একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে যশোদা সাময়িক বিকারগ্রস্ত হয়ে পড়লেন। মণি এবং বেলা আপ্রাণ শুশ্রূষায় ক্রমে স্বাভাবিকতায় ফেরালেন মাকে। যশোদার বোন ডলি এর কিছুদিন পরেই মারা গেলেন, মাত্র সপ্তাহখানেকের জ্বরে। মানসিকভাবে আরও নিঃসঙ্গ হয়ে পড়লেন যশোদা। ডলির স্বামী কিরণ আদ্যন্ত ভদ্রলোক ছিলেন, মুখে কখনো কিচ্ছু বলেননি। তবে ডলির মৃত্যুর পর আশ্রিতা হয়ে সপরিবারে তাঁর বাড়িতে বসবাস করার অস্বস্তি ক্রমে গ্রাস করল যশোদাকে। কিন্তু গেলেও যাবেনই বা কোথায়? কে জায়গা দেবে সপরিবারের 2 মেয়েকে নিয়ে থাকার? বাড়ি ভাড়া করে থাকার মতো আর্থিক সঙ্গতি নেই। নিরুপায় আশ্রিতার দিনগত পাপক্ষয়কেই ভবিতব্য মেনে নেওয়া ছাড়া উপায় কি আর? 46 সালেরই শেষ দিকে আলিপুর মিলিটারি হাসপাতালে নার্সের চাকরি পেলেন মণি। বেতন ভদ্রস্থ। যশোদা ভাবলেন মানসিক কষ্ট কমাটা দুষ্কর, অন্তত অর্থকষ্টটা এবার কিছুটা কমবে। মিলিটারি হাসপাতালে ইএনটি বিভাগে নার্স হিসাবে নিযুক্ত হলেন মণি। ওই বিভাগের দায়িত্বে তখন মেজর রোশনলাল সিং। মণি প্রথম দর্শনেই প্রেমে পড়লেন
আপাদমস্তক। রোশনলালের চোখে দেখলেন নিজের সর্বনাশ। দোষ দেওয়া যায় না মণিকে। একটা অমোঘ আবেদন ছিল রোশনলালের ব্যক্তিত্বে, যার চৌম্বকীয় আকর্ষণ উপেক্ষা করা কঠিন হতো মেয়েদের পক্ষে। কাহিনী আরও অগ্রসর হওয়ার আগে আসুন আলাপ করিয়ে দিই রোশনলালের সঙ্গে। রাজা রোশনলাল সিং সুয়েঝভান পুরো নাম। কাশ্মীরের মহারাজা সুয়েঝভান সিংয়ের বংশজাত। বরাবরই প্রখর মেধাবী। সসম্মানে ডাক্তারি পাশ করার পর যুবক রোশনলাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মি মেডিকেল কর্পসে। অসামান্য কর্মদক্ষতা পথ সুগম করেছিল দ্রুত পদোন্নতির। ডাক্তার রোশনলাল মেজর পদে উন্নীত হয়েছিলেন 1946 সালে। কলকাতার আলিপুরে সেনাবাহিনীর হাসপাতালে ইএনটি বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন। রোশনলালের চরিত্রের কাটাছেঁড়ায় মনে পড়তে বাধ্য 1886 সালে রচিত রবার্ট লুইস স্টিভেনসনের সেই কালজয়ী উপন্যাস স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ডক্টর হেনরি জেকিল শান্ত ধীরস্থির হৃদয়বান এক চিকিৎসক, যিনি দিনের বেলায় সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু এক রাসায়নিক তরলের প্রভাবে রাত্রিবেলা জেগে ওঠে যার অন্য সত্তা। ডক্টর জেকিল হয়ে ওঠেন মিস্টার এডওয়ার্ড হাইড, যিনি স্বভাবে আচারে আচরণে ডক্টর জেকিলের সম্পূর্ণ বিপ্রতীপে। নৃশংস, বিবেকবর্জিত, দয়ামায়াহীন এক খুনি। একই মানুষ, দ্বৈত সত্তা। রোশনলালও ছিলেন তাই, এক গবেষণাযোগ্য চরিত্র। একই সঙ্গে দ্বৈত রূপ, দীর্ঘদেহী সুঠামো চেহারার তরুণ ডাক্তার। সুদর্শন, চশমার পিছনে বুদ্ধিদীপ্ত দুটি চোখ, চলনে বলনে পোশাকে আশাকে দৃশ্যমান। রাজরক্ত বইছে এই লোকটির শরীরে। একজন থাকেন যে কোনো সামাজিক সমাবেশে হাজির হলেই সব আলো কেড়ে নেন অবলীলায়। রোশনলাল ছিলেন সেই গোত্রের। সাহিত্য বলুন বা বিজ্ঞান, দর্শন বলুন বা নৃতত্ত্ব, যে কোনো বিষয়ে পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। যখন কথা বলতেন মার্জিত বাচনভঙ্গিতে, লোকে শুনত মন্ত্রমুগ্ধ। যখন রোগীর চিকিৎসায় নাওয়া খাওয়া ভুলে হাসপাতালে কাটিয়ে দিতেন রাতের পর রাত, সহকর্মীদের শ্রদ্ধা সম্ভ্রম কুড়িয়ে নিতেন অনায়াসে। নিজের লেটার হেডে ছাপিয়ে রেখেছিলেন ওয়ারশিপ গড বাই সার্ভিসিং দ্য এইলিং হিউম্যানিটি। দুস্থ মানুষকে দান ধ্যান করতেন নিয়মিত। মদ সিগারেটের সঙ্গে কোনো রকম সম্ভব ছিল না নিত্যদিন পূজাপাঠ করা রোশনলালের। হুবাহু ডক্টর জেকিল, যার প্রেমে না পড়ে উপায় ছিল না মনির। জানতেন না প্রেমিক পুরুষের দ্বৈত সত্তার কথা। যখন জেনেছিলেন দেরি হয়ে গিয়েছিল বিস্তর। মনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল রোশনলালের, মানসিক এবং শারীরিক। 46 ডিসেম্বরে মণি সন্তান সম্ভবা হলেন এবং রোশনলালকে বললেন এবার বিয়েটা করে নেওয়া দরকার। যখন বলেছিলেন জানতেন না রোশনলালের গোপন করে যাওয়া দুটি তথ্য। 1, রোশনলাল বিবাহিত, স্ত্রীর নাম কৌশল্যা। 2, ওদের একটি পুত্র সন্তানও বর্তমান, নাম সুদর্শন কুমার। মনির বিবাহ প্রস্তাবে রোশনলাল রাজি হলেন এক কথায়। নির্দিষ্ট দিনে এক বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন মণিকে নিয়ে। এক পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণ করলেন। সাক্ষী রইল অগ্নিকুণ্ড। মণি যার পর নাই অবাক হলেন বৈবাহিক ক্রিয়াকর্মের রীতিনীতিতে। আত্মীয় স্বজনের বিয়েতে আশৈশব দেখে এসেছেন। হিন্দু ধর্মমতে বিয়ের পরিচিত
আচারবিধি, এ তো আলাদা সম্পূর্ণ। রোশনলাল স্মিতহাস্যে জানালেন, হিন্দু মতে বিবাহের আয়োজন যথেষ্ট সময় সাপেক্ষ, ব্যয়বহুল, তার চেয়ে আপাতত এই ভালো। আর্য সমাজ মতে এভাবেই হয় বৈবাহিক প্রক্রিয়া। মণি তখন মহাচ্ছন্ন রোশনলালের প্রেমে। প্রিয়তম পুরুষের প্রতি সন্দেহের ন্যূনতম অবকাশই নেই। মণি যখন প্রশ্ন করলেন বিয়ের আইনসিদ্ধ রেজিস্ট্রি নিয়ে, রোশনলাল ফের সহস্যে বললেন, ওটা তো যে কোনো দিনই করে নেওয়া যাবে। সত্যি বলো তো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আবেগবিহ্বল মণি আনন্দাশ্রু ব্যয় করলেন কিছু। সমর্পণ সম্পূর্ণ হলো। পরের বছর 47-এ জন্ম হলো রোশনলালের শিশুপুত্রের। নাম রাখা হলো মুন্না। 48-এ ফের গর্ভবতী হলেন মণি। এবার কন্যা সন্তান মুন্নি। 47-এর মাঝামাঝি রোশনলাল ফ্ল্যাট ভাড়া করলেন 4/D মতিলাল নেহেরু রোডে, একটি বাড়ির 4 তলায়। যশোদা, মণি, বেলা উঠে এলেন দেশপ্রিয় পার্কের থেকে ঢিলছোড়া দূরত্বের সেই ফ্ল্যাটে। পরাশ্রিত থাকার থেকে মেয়ে জামাইয়ের সংসারে দিনাতিপাতি শ্রেয়তর মনে করলেন যশোদা। রোশন মণির সম্পর্কে চির ধরা শুরু দ্বিতীয় সন্তানের জন্মের কিছুকাল পর থেকে। মণির সঙ্গে রোশনলাল ঘনিষ্ঠ হয়েছিলেন স্রেফ শরীরী আকর্ষণে। মন ছিল বহু আলোকবর্ষ দূরে। আর্য সমাজ মতে বিয়ের ছদ্ম চিত্রনাট্যটা সাজিয়েছিলেন মণি সন্তান সম্ভবা হয়ে পড়ায়। মানসিক সংযোগ না থাকলে আদিম রিপুর তাড়না একটা সময় স্মিত হয়ে আসেই। শরীরী মোহ কাটিয়ে ওঠার পরই নিজ মূর্তি ধরলেন রোশনলাল। বদলির নির্দেশ এলো রাঁচির নামকুম হাসপাতালে। মণি এবং 2 সন্তানকে নিয়ে পাড়ি দিলেন রাঁচি, যেখানে অন্য রোশনলালকে চিনতে শুরু করলেন মণি, যিনি আর ডক্টর জেকিল নন, সবার্থেই মিস্টার হাইড। প্রতি পদে রোশনলাল বুঝিয়ে দিতে লাগলেন, মাঝে মাঝে শরীরী চাহিদা মেটানোর ভোগবস্তুর বেশি মর্যাদা তিনি মণিকে দিতে নারাজ। মণি যখনই বিয়ের রেজিস্ট্রির কথা তুলতেন, নির্বিকার গালিগালাজ করতেন রোশনলাল। সমাজের চোখে সুভদ্র হিসাবে পরিচিত ডাক্তারবাবুর মুখ থেকে অকথা কুকথার বন্যা বয়ে যেত। কথায় কথায় মণির গায়ে হাত তোলা অভ্যাসে পরিণত হয়েছিল রোশনলালের। একটা পর্যায়ের পর মণি বুঝে গিয়েছিলেন বিবাহিতা স্ত্রীর স্বীকৃতি পাবেন না কোনো দিনই। কানাঘুষোয় শুনতেন অন্য একাধিক নারীর সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার কথা। এমনও হতো রাতের পর রাত বাড়ি ফিরতেন না রোশনলাল। প্রশ্ন করলে বরাদ্দ থাকত উপেক্ষা এবং ঔদাসীন্য। বিনিদ্র রাতে মণি চোখের জল ফেলতেন আর ভাবতেন, কি পরিচয় তাহলে দিন কাটাচ্ছেন রোশনলালের সঙ্গে। সোজা বাংলায় রক্ষিতাই তো, জীবন কি এভাবেই কাটবে? অবহেলা, অনাদর, অত্যাচারের গ্লানি মুখ বুজে সহ্য করে। ছেলে মেয়ে এখনও দুধের শিশু, তাদের পরিচর্যার দায়িত্ব সামলে নার্সের চাকরির চেষ্টা করাটাও অসম্ভবের পর্যায়েই। আরও অসম্ভব, কারণ এর মধ্যেই ফের সন্তান সম্ভবা হয়ে পড়েছেন। পরিস্থিতির চাপে দিশেহারা মণি দাঁতে দাঁত চেপে তবু মেনে নেওয়ার এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেই যাচ্ছিলেন, এবং হয়তো করেই যেতেন যদি না এক সন্ধ্যায় হঠাৎই দেখে ফেলতেন ওদের দুজনকে। বেশ কয়েক মাস ধরে পাওলিন নামের এক অতীব সুন্দরী মহিলার গলার সংক্রমণের চিকিৎসা করছিলেন রোশনলাল। রাঁচির টেলিফোন এক্সচেঞ্জে অপারেটরের কাজ করতেন 23 বছরের পাওলিন। মাঝে মধ্যে রোশন মনির ফ্ল্যাটেও আসতেন মুন্না মুন্নির জন্য
উপহার আনতেন, রান্না করেও আনতেন ভালো মন্দ। এমনই এক সন্ধ্যায় এসেছেন পাউলিন। ঘণ্টা দুয়েক গল্পগুজবের পর বেরোলেন। রোশনলাল কিছুটা এগিয়ে দিতে গেলেন পাউলিনকে। বেশ কিছুক্ষণ পরও যখন ফিরিলেন না, কৌতূহলবশত মণি বাইরের ঘরের জানালায় চোখ রাখলেন এবং আধো অন্ধকারেও স্পষ্ট বুঝলেন কোয়ার্টারের গেটের কাছে রোশনলাল আর পাউলিন পরস্পরের আলিঙ্গনবদ্ধ। দুজনের ঠোঁটের মধ্যে ব্যবধান অন্তর্হিত। সে রাতে বাদানুবাদ হলো রোশন মনির। একটা সময় রোশনলাল নিরুত্তাপ গলায় বললেন, পাউলিন আমার বোনের মতো। ভাই বোনে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাওয়ায় দোষের কিচ্ছু নেই। নিজের মানধাতার আমলের চিন্তাভাবনা বদলাও। স্বামীর এহন ব্যাখ্যায় বাকরুদ্ধ হয়ে গেলেন মণি। পরনারীতে রোশনলালের আসক্তির ব্যাপারে আন্দাজ করতেন মণি, সন্দেহ। কিন্তু নিজের ফ্ল্যাটের চৌহদ্দির মধ্যেই যখন চক্ষুকর্ণের বিবাদভঞ্জন ঘটল, মণি মনস্থির করে ফেললেন। পরের দিন ছেলেমেয়েকে নিয়ে রওনা দিলেন কলকাতায়। উঠলেন মতিলাল নেহেরু রোডের সেই ভাড়ার ফ্ল্যাটে, যেখানে যশোদা দেবী বসবাস করতেন ছোট মেয়ে বেলার সঙ্গে। মনির মুখে সব শুনলেন যশোদা। অদৃষ্টকে দোষারোপ আর অশ্রুপাত ছাড়া কী বা করার ছিল প্রৌঢ়ার? কূটবুদ্ধির অভাব আছে। রোশনলালের বিরুদ্ধে এমন অভিযোগ তার চরম শত্রুর পক্ষেও করা অসম্ভব ছিল। মণি কলকাতায় ফিরে যাওয়ার পর ছক কষলেন বরফ শীতল মস্তিষ্কে। অসম্ভব ইমেজ সচেতন মানুষ ছিলেন রোশনলাল। জানতেন মণি যদি তার কীর্তিকলাপের ব্যাপারে আলোচনা করেন পরিচিত মহলে, সামাজিক প্রতিপত্তিতে আঁচড় পড়তে পারে। তাই মনির আবেগকে নিয়ন্ত্রণে রাখাটাই আপাতত প্রধান কর্তব্য বলে স্থির করলেন। দুটো চিঠি লিখলেন মণিকে 5 দিনের ব্যবধানে, অগস্টের 14 এবং 19 তারিখে। যা লিখলেন তুলে দিচ্ছি অংশবিশেষ। 14/8/1948। প্রিয়তমা মণি, তুমি আমার জীবন, আমার সব কিছু। তুমি আমাকে চিঠি লিখছ না কেন? তোমার চিঠি না পেলে আমার নিজেকে শূন্য মনে হয়। ডার্লিং, প্লিজ এবারের মতো আমায় মাফ করে দাও। দেখবে আমি অনেক বদলে গেছি। ভুল বুঝো না আমায়। তোমার কোনো রকম ক্ষতি হয় এমন কাজ আমি কখনো করব না। মন থেকে প্লিজ সমস্ত সন্দেহ দূর করে দাও। দেখবে আমরা আগের মতো সুখী জীবন কাটাতে পারবো। আমাদের তৃতীয় সন্তান কিছুদিন পরেই পৃথিবীতে আসতে চলেছে। অন্তত তার কথা ভেবে সমস্ত ভুল বোঝাবুঝিকে চলো মুছে ফেলি আমরা। তোমার রোশন। 19/8/1948। ডার্লিং, তোমাকে আমি আর কতবার বলবো যে আমি তোমাকে মিথ্যে বলার কথা ভাবতেও পারি না। আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি তোমাকে ভালোবাসি এবং জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে বিয়েতে রেজিস্ট্রিটাই সব? বিয়ের আসল জিনিস তো ভালোবাসা। রেজিস্ট্রি বিয়েতে স্বামী স্ত্রী একে অন্যকে ছেড়ে চলে যেতে পারে, ডিভোর্স করতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসার যে বিয়ে, তাতে কখনো ছাড়াছাড়ি হয় না। আমার কথাগুলো মন দিয়ে ভেবে দেখো। তোমারই রোশন। এই কুম্ভীরার শুরুতে যে বিশেষ বরফ গলছে না, বুঝতে পারছিলেন রোশনলাল। একটি চিঠিরও উত্তর দিচ্ছিলেন না মণি, এবং উদ্বেগ বাড়ছিল রোশনলালের। সিদ্ধান্ত নিলেন কলকাতায় আসার। রাঁচির সেনা হাসপাতালের চাকরিটা ছাড়লেন। কলকাতায় এসে যোগ দিলেন লেক মিলিটারি হাসপাতালে। উঠলেন হাসপাতালের নির্দিষ্ট কোয়ার্টারেই। কলকাতায় পৌঁছানোর সন্ধেতেই গেলেন
মতিলাল নেহেরু রোডের ফ্ল্যাটে মনির সঙ্গে দেখা করতে, এবং বুঝলেন যা আশঙ্কা করেছিলেন সত্যি, এ মনি আর সেই মনি নয় যিনি স্বামীর মিষ্টি কথার জাদুতে আগের মতো মোহাবিষ্ট হয়ে পড়বেন। রোশনলালের প্রতি মনির ভালোবাসা ছিল নিখাদ। স্বামীর বিশ্বাসভঙ্গে চিন্তাতীত আঘাত পেয়েছিলেন ঠিকই, কিন্তু সে আঘাত মনির মানসিক কাঠিন্যের বুনিয়াদ অনেকটাই পোক্ত করে দিয়েছিল। রোশনলালকে বললেন, প্রায় 3 বছর স্বামী স্ত্রী হিসাবে একত্রে বসবাসের পর, 2 সন্তানের জন্ম দেওয়ার পর এবং তৃতীয়বার সন্তান সম্ভবা হওয়ার পরও যদি বিয়েকে আইনি বৈধতা দেওয়া নিয়ে এতটা দ্বিধাগ্রস্ত থাকেন রোশনলাল, তাহলে তো এ সম্পর্কের কোনো মানেই দাঁড়ায় না। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে এই অনাচারের বিচার চাওয়া ছাড়া উপায় থাকবে না আর। নিজের মান সম্মানের দায়িত্ব তখন রোশনলালকে নিজেকেই নিতে হবে। রোশনলাল সব শুনলেন চুপ করে। এই প্রথম স্বামীর শরীরী ভাষায় অনুতাপের চিহ্ন দেখলেন মনি। দেখলেন চোখ আর্দ্র হয়ে এসেছে রোশনলালের। মনিকে কাছে টেনে নিয়ে বললেন, বেশ, তুমি যা চাইছো তাই হোক। এতে যদি তুমি শান্তি পাও তবে তাই হোক। আমি রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঠিক করছি। কাশ্মীরের বাড়িতে আজই টেলিগ্রাম করব। আমাদের রাজবাড়িতেই রেজিস্ট্রেশন হবে বিয়ের। তারপর ধুমধাম করে অনুষ্ঠান। তুমি শুধু আমাকে আগের মতোই ভালোবাসো। শোনা মাত্র মনি কেঁদে ফেললেন স্বামীর বুকে মাথা রেখে। প্রেম বড় বিষম বস্তু। রোশনলাল ভক্তিনিষ্ঠ প্রণাম করলেন শাশুড়িকে। চোখের জল বাধা মানল না যশোদারও। দিদির মানসিক কষ্টের অবসানের সম্ভাবনায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন বেলাও। দিনক্ষণ স্থির হলো কাশ্মীর যাওয়ার। মনি যখন মাকে প্রণাম করে বেরোচ্ছেন রোশনলালের সঙ্গে, যশোদা দেবী ঘোরতর দুঃস্বপ্নেও ভাবেননি মেয়ের সঙ্গে এই তার শেষ দেখা। হাওড়া স্টেশনে পৌঁছে রোশনলাল মনিকে বললেন, চলো 2-1 দিনের জন্য পুরী ঘুরে আসি, সেখান থেকে কাশ্মীর যাব। হঠাৎ এই প্ল্যান পরিবর্তন জানতে চাইলেন মনি। রোশনলাল হাসলেন, তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? আমরা কোথাও কখনো একসঙ্গে বেড়াতে যাইনি, তাই ভাবলাম 2 দিন সমুদ্রের ধারে একটু সময় কাটাই দুজনে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি রাজি হবে না জানলে টিকিট কাটতাম না। মনি রাজি হলেন রোশনলালের কথায়। সন্দেহ হয়েছিল কি কিছু? হয়তো হয়েছিল, তবু রাজি হয়েছিলেন। বহুকাঙ্ক্ষিত রেজিস্ট্রেশনের ব্যাপারে পাছে মত বদলান রোশন, সেই আশঙ্কাতেই সম্ভবত। ট্রেনে উঠে বসলেন দুজনে। পুরী। আজকের পুরীর সঙ্গে সেকালের পুরীর তফাৎ ছিল আকাশ পাতাল। শহরের যত্রতত্র হোটেল গজিয়ে ওঠেনি গায়ে গা লাগিয়ে। হরেক পসরা সাজিয়ে তট বরাবর মাথা তোলেনি অসংখ্য দোকানপাট। পর্যটকদের ভিড়ে তখন অষ্টপ্রহর থই থই করত না সমুদ্র তট। নির্জনতাই নিরঙ্কুশ। সমুদ্রের ধারেই একটি সাদা মাটা চিড়ি ছাদহীন হোটেলে ঘর ভাড়া নিলেন রোশনলাল। হোটেলের রেজিস্টারে মিথ্যে নাম ঠিকানা লিখলেন নিজের আর মনির। সমুদ্র তীরে পাশাপাশি বসে সন্ধ্যেটা দিব্যি কাটল দুজনের। হোটেলে ফেরার আগে রোশনলাল প্রস্তাব দিলেন, চলো একটু হেঁটে আসি। মনি তখন 8 মাসের গর্ভবতী। বালিপথ ধরে হাঁটাহাঁটির ইচ্ছে ছিল না বিশেষ, তবু রোশনকে বিমুখ করতে
মন চাইল না। স্বামীর হাত ধরে ধীর পায়ে হাঁটা দিলেন। যখন ফিরে আসছেন, পেটে ব্যথা শুরু হয়েছে তীব্র। রোশন যন্ত্রণাকাতর স্ত্রীকে ভরসা দিলেন, এ সময় এমন হয়, এই অবস্থায় এতটা না হাঁটলেই বোধহয় ভালো হতো। আমারই দোষ, যাকগে, চিন্তা করো না। স্বামী যখন ডাক্তার, চিন্তা কিসের? হোটেলে ফিরেই ব্যথা কমার ওষুধ দিচ্ছি। ওষুধ দিলেন রোশনলাল। ডাক্তারি ব্যাগ থেকে বার করলেন ইঞ্জেকশন। বিছানায় শুয়ে তখন যন্ত্রণায় ছটফট করছেন মণি। কই ওষুধটা দাও, খুব কষ্ট হচ্ছে। মণির হাতে সুচ ফোটালেন রোশনলাল। সুচ বেয়ে তরল প্রবেশ করল মণির শরীরে, ছড়িয়ে গেল শিরা উপশিরায়। মরফিয়া। রোশনলাল মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন মণির। ওষুধ পড়েছে, দেখো এবার যন্ত্রণা কমবে, ঘুম এসে যাবে। ঘুম এলো মণির, গভীর ঘুম। রোশনলাল নিজের গলার স্কার্ফটা খুললেন, পেঁচিয়ে ধরলেন ঘুমন্ত মণির গলায় সর্বশক্তি দিয়ে। শ্বাসরোধ করে খুন, একটা নয়, দুটো। মণির গর্ভস্থ সন্তানের দিনের আলো দেখার সময় তো হয়েই এসেছিল প্রায়। রাত বাড়তে মণির দেহ একটা বেডশিটে মুড়ে বেরোলেন ঘর থেকে। নিরাপত্তারক্ষীর বালাই থাকে না এসব সস্তার হোটেলে। অর্ধেক ঘরও খালি পড়ে থাকে, কেউ কারো খোঁজ রাখে না। নিরাপদে বেরিয়ে গেলেন গেট দিয়ে। দেহ পুঁতে দিলেন সমুদ্র তটে বালির স্তূপের নিচে, যেটা চিহ্নিত করে রেখেছিলেন বিকেলেই। মণির স্লিপার, চুড়ি, মুক্তোর নেকলেস এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ ফেলে দিলেন হোটেল সংলগ্ন একটা মজে যাওয়া কুয়োয়। ফিরে এলেন ঘরে এবং নিজের জিনিসপত্র নিয়ে সন্তর্পণে বেরিয়ে গেলেন হোটেল থেকে। রাত তখন 3:15। কোনো সাক্ষী থাকলো না গভীর রাতের অন্তর্ধানের। সমুদ্র ছাড়া কেই বা জেগে থাকে ওই নিশুত রাতে। রোশনলাল ফিরে এলেন কলকাতায়, মতিলাল নেহেরু রোডের ফ্ল্যাটে। গেলেন তারও সপ্তাহানেক পরে। জামাইয়ের সঙ্গে মেয়েকে না দেখে যশোদা অবাক। ভালোই ভালোই সব মিটে গেছে তো? মণি কই? ওকে কাশ্মীরে রেখে এলাম কিছুদিনের জন্য। কেন? রোশনলাল বোঝানোর চেষ্টা করলেন যশোদাকে, যত শীঘ্র সম্ভব কলকাতায় ফিরে আনবেন মণিকে। বললেন, বিয়ের পর নববধূর মুখই দেখেননি তার মা। তাছাড়া মায়ের শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। গিয়েই চলে এলে বড় বিসদৃশ দেখায়। শত হোক রাজকুল বধূ, সামাজিকতারও দায় থাকে একটা। দায় থাকে আত্মীয় পরিজনের সঙ্গে ন্যূনতম পরিচিতির। দিনের পরে দিন যায়, সপ্তাহ যায়। আশঙ্কা আর অস্বস্তি ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল যশোদার। একদিন রোশনলালকে চেপে ধরলেন, মণিকে নিয়ে এসো এবার, আমার কিছু ভালো লাগছে না। আর সপ্তাহখানেক পরে কাজের চাপ কমলেই নিয়ে আসব। আপনি অযথা চিন্তা করছেন। আমাদের বাড়িতে আপনার মেয়ের কোনো অযত্ন হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত থাকতে বললেই কি আর থাকা যায়? যশোদা পাল্টা প্রশ্ন করলেন, বেশ তো, কিন্তু চিঠি লিখছে না কেন? এতদিন হয়ে গেল, একটা চিঠিও লিখবে না মেয়ে? সেই মেয়ে যে মা অন্ত প্রাণ একরত্তি বয়স থেকে। এ প্রশ্নের উত্থাপন একটা সময় অবধারিতই। বিলক্ষণ জানতেন রোশনলাল। প্রস্তুত রেখেছিলেন উত্তর। আসলে কি হয়েছে জানেন মা? কাশ্মীরের নিয়ম বাকি দেশের মতো নয়। ওখান থেকে ইংরেজি বা হিন্দিতে চিঠি পাঠানো যায় না। একমাত্র উর্দুতেই ও রাজ্য থেকে চিঠি পাঠানো যায়। মণির উর্দু শেখার ব্যবস্থা আমি করেই এসেছি এবার। ওখানের এক উর্দুর
অধ্যাপক আমার বহুদিনের পরিচিত। উনি এক সপ্তাহ হলো মণিকে উর্দু শেখানো শুরু করেছেন। চিঠি এলো বলে যশোদা শুনলেন এবং বিশ্বাস করার কোনামাত্র কারণও খুঁজে পেলেন না। জামাতার বহুরূপী চরিত্র সম্পর্কে সম্যক ধারণা হয়ে গিয়েছে ততদিনে। সত্যবাদী যুধিষ্ঠিরের থেকে যে ঘোর দূরবর্তী রোশনলালের অবস্থান সেটা বুঝে গিয়েছিলেন। মুখের উপর মিথ্যেবাদী বলতে বাধে। যশোদা তাই বাক্যব্যয় করলেন না বিশেষ। রাত্রি গভীর হলে চিঠি লিখতে বসলেন ছোট ভাই ভীমপ্রসাদকে, যাঁর জ্যোতিষশাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ছিল। ভাইকে লেখা দিদির চিঠির অংশবিশেষ রইল। স্নেহের ভীম, আমার আশীর্বাদ নিও। মণি 2 সপ্তাহ আগে রোশনলালের সঙ্গে কাশ্মীরে গিয়েছিল। রোশন 9 দিন পরে ফিরে এসেছে মণিকে কাশ্মীরেই রেখে। মণি খুব অসুস্থ ছিল যাওয়ার সময়। 8 মাস হয়ে গেছে গর্ভবতী। এখনও একটাও চিঠি লেখেনি রোশন বলছে। উর্দু ভাষা ছাড়া ওখান থেকে চিঠি লেখা যায় না। আমার খুব চিন্তা হচ্ছে। তুমি একটু গণনা করে তাড়াতাড়ি জানিও মনে কী অবস্থায় আছে, কেমন আছে, ও ভালো আছে তো? আমি খুব কষ্টে আছি, দিনরাত শুধু কাঁদি, খাওয়া দাওয়া ত্যাগ করেছি। তুমি তাড়াতাড়ি জানিও গণনা করে মনি কেমন আছে। খুবই দুশ্চিন্তায় সময় কাটছে। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আশীর্বাদিকা দিদি। শাক দিয়ে মাছ ঢাকারও একটা সময়সীমা থাকে। সপ্তাহে দিন 2 মনোহরপুকুর রোডের ফ্ল্যাটে এসে যথাসম্ভব স্বাভাবিক আচরণ করতেন রোশনলাল, এবং যখনই আসতেন উদ্বিগ্ন যশোদা আকুল উৎকণ্ঠায় চেপে ধরতেন জামাতাকে। মণিকে নিয়ে এসো তাড়াতাড়ি এবার, মণিকে নিয়ে এসো এবার, বাচ্চার জন্মের সময় তো হয়ে এলো। সন্দিগ্ধ বেলা প্রশ্নে প্রশ্নে জেরবার করে দিতেন জামাইবাবুকে। দিদি চিঠি লিখছে না কেন? দিদি ভালো আছে তো? রোশনলালের দুঃসহ ঠেকছিল এই অতলান্ত চাপ, যা থেকে পরিত্রাণের একটাই উপায় ছিল। সেটাই কার্যকর করার সিদ্ধান্ত নিলেন রোশনলাল। 14 সেপ্টেম্বর 1949 বিকেল 5টা নাগাদ মতিলাল নেহেরু রোডের 4 তলার ফ্ল্যাটে গেলেন রোশনলাল। বেলা অফিসে। সদ্য চাকরি পেয়েছেন বেঙ্গল টেলিফোনসে। ফিরবেন 6টার পরে। ফ্ল্যাটে যশোদা এবং রোশনলাল মনির 2 সন্তান মুন্না এবং মুন্নি। খেয়াল খুশিতে খেলছে দুজন, যেমন খেলে রোজ। যশোদা চা করে আনলেন রোশনলালের জন্য। ফের মণি প্রসঙ্গ পারতে যাবেন এমন সময় রোশনলাল ঝাঁপিয়ে পড়লেন শাশুড়ির উপর, গলা টিপে ধরলেন। সবলদেহেই রোশনলালের বিরুদ্ধে ক্ষণস্থায়ী হল মধ্য 50-এর যশোদার যৎসামান্য প্রতিরোধ। প্রাণবায়ু নিঃশেষিত হল। মুন্না এবং মুন্নি আতঙ্কে বাকরুদ্ধ হয়ে রইল। যশোদার দেহ ছাদে নিয়ে গেলেন রোশনলাল। মাদুর চাপা দিয়ে রাখলেন এক কোনায়। মুন্না মুন্নিকে চকলেট আর খেলনা দিয়ে খানিক শান্ত করে অন্য একটা ঘরে ঢুকিয়ে দিলেন এবং অপেক্ষায় থাকলেন বেলার ফেরার। যশোদার ছোট মেয়েকে বাঁচিয়ে রাখার ঝুঁটি নেওয়া চলে না। বেলা অফিস থেকে ফিরলেন 6:30 নাগাদ। অপেক্ষায় ছিলেন রোশনলাল। ঘরে ঢুকতেই ভারী হাতুড়ি দিয়ে পিছন থেকে মারলেন মাথায়। আকস্মিক আঘাতের তীব্রতায় জ্ঞান হারালেন বেলা। এরপর সংজ্ঞাহীন বেলার গলা টিপে খুন করা তো কয়েক মিনিটের ব্যাপার মাত্র। কয়েক ঘন্টার ব্যবধানে উপর্যুপরি 2টো খুনের পর রোশনলাল শুরু করলেন অধীত চিকিৎসাবিদ্যার নিখুঁত প্রয়োগ। প্রস্তুতিতে কোনো ফাঁক রাখেনি রোশনলাল।
নিয়ে এসেছিলেন চপার, দা, তার, দড়ি, রেশমের ঢাউস ব্যাগ, ডাক্তারির ছুরি কাঁচি। ভেবেই রেখেছিলেন ছাদের উপর পড়ে থাকা কাঠের পাতাতনটা ব্যবহার করবেন যথাসময়। করলেনও। পাতাটন নিয়ে এলেন ছাদ থেকে, রাখলেন বিছানার উপর। বেলার মৃতদেহ শুইয়ে দিলেন কাঠের উপর। অপারেশন থিয়েটার সম্পূর্ণ। অপারেশন থিয়েটার না কসাইখানা, দৃশ্যপট বলবে দ্বিতীয়টাই। কেসের কিনারা হওয়ার পরে ওই ঘরের ফরেনসিক পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন এমন এক পদস্থ অফিসারের ভাষায়, দ্য রুম বোর এ হরিড লুক। ইট হ্যাড দ্য ইমপ্রেশন অফ এ বুচার্স শপ, kept uncleaned with blood and fat and pieces of flesh sticking to the floor and wall, stinking with putrid smell. রোশনলাল চপার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিলেন বেলার হাড়। হাতে উঠে এলো সার্জিক্যাল নাইফ। টুকরো টুকরো করে কাটলেন বেলার দেহ। দেহাংশ মুড়ে রাখলেন রোশনের ব্যাগে। তার দিয়ে বাঁধলেন ব্যাগের মুখটা। জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করলেন মেঝেতে বইতে থাকা রক্তস্রোত যতটা সম্ভব। টুকরো হাড়, অস্থি, মজ্জা, চর্বি, মৃতার শরীর থেকে নির্গত বজ্র তরল, সব মিলিয়ে ওই ঘর তখন চূড়ান্ত বিবমিশা উদ্রেককারী কসাইখানা। বেলার দেহাংশ ব্যাগে ভরে মুন্না মুন্নিকে নিয়ে রোশনলাল ঘর তালাবন্ধ করে বেরিয়ে এলেন রাত্রি 10টা নাগাদ। যশোদার লাশ পড়ে রইল ছাদে। রোশনলাল ভেবেছিলেন আগে তো বেলার গতি করা যাক, যশোদার কাটাছেঁড়া কাল করা যাবে, তারপর ধোয়া মোছা, সাফসুতরো করবেন ঘর। তালাবন্ধই থাকছে, কেউ ঢোকার নেই। ফিরলেন কোয়ার্টারে। হাসপাতালেরই এক ইলেকট্রিক মেকানিকের জিম্মায় রাখলেন 2 শিশুকে। বললেন কিছু সমস্যা হয়েছে, ওদের মা হাসপাতালে, দিন 2-1-এর জন্য তোমার কাছে থাক। পাউলিনকে টেলিগ্রাম করে দিয়েছিলেন রোশনলাল 13 তারিখ দুপুরেই, কাম কুইকলি। পাউলিন রাঁচি থেকে এসে পৌঁছলেন 15 তারিখের কাক ভোরে। রোশনলাল স্টেশনে গেলেন আনতে, সঙ্গে রোশনের ব্যাগ, যাতে বেলার দেহাংশ। পাউলিনকে নিয়েই সরাসরি পৌঁছলেন দক্ষিণ কলকাতার লেকে। আজকের লেকের যে সুসজ্জিত পরিপাটি রূপ দেখে আপনি আমি অভ্যস্ত। সূর্যের আলো ফুটতে না ফুটতেই মর্নিং ওয়াকে আসা নারী পুরুষের যে জনস্রোত দেখে চোখ সয়ে গেছে, তেমনটা ছিল না তখন। শহরবাসী আসতেন প্রাত্যহিক, তবে কাতারে কাতারে নয়, স্বল্প সংখ্যায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঠের বেঞ্চ যা ছিল তার সংখ্যাও খুব বেশি নয়। শান্ত সরোবর ঘিরে গাছগাছালির অবশ্য তেমন অভাব ছিল না। কোলাহল শূন্য পরিবেশ। প্রকৃতি অবকাশই পেত না পরিশ্রান্ত হওয়ার। নির্জন জায়গা দেখে সবে ব্যাগটা ফেলতে যাবেন জলে। ত্রিলোচন নামের এক নিরাপত্তা কর্মীর নজরে পড়ে গেলেন রোশনলাল। ক্যা ফেকতা হ্যায় বাবু, ক্যা ফেকতা হ্যায়? বিপদ বুঝে রোশনলাল দৌড়লেন ব্যাগ ফেলে। ধাওয়া করে ধরে ফেললেন নিরাপত্তা কর্মী। ব্যাগ থেকে আবিষ্কৃত হলো দেহাংশ। খবর গেল টালিগঞ্জ থানায়। পুলিশ এলো। রোশনলাল পাউলিনকে নিয়ে যাওয়া হলো থানায়, তারপর লালবাজারে। এক ঝাঁক গোয়েন্দাদের জেরার মুখোমুখি হয়েও রোশনলাল প্রাথমিকভাবে না ভাঙলেন না মচকালেন। আজগুবি গপ্প ফাঁদলেন একের পর এক। আমি খুন করিনি, করেছেন পিকে কাপুর বলে এক ব্যবসায়ী, যার সঙ্গে বেলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ঘনিষ্ঠতার ফলে বেলা গর্ভবতী হয়ে পড়েন। কাপুর নামের ভদ্রলোক বেলাকে বিয়ে করতে নারাজ ছিলেন। তিনিই খুনটা করেছেন। কাপুর আমার দীর্ঘদিনের পরিচিত। ওর কথায় ব্যাগটা লেকের জলে ফেলতে এসেছিলাম। খুনটা আমি করিনি।
উন্মাদেও বিশ্বাস করবে না এই গাঁজাখড়ি গল্প। তবু এক চুলো নড়ছিলেন না মেজর রোশনলাল। মতিলাল নেহেরু রোডের ফ্ল্যাটে ছাদ থেকে যশোদার দেহ উদ্ধারের পরেও রোশনলাল ছিলেন অবিচলিত। মণি কোথায়? আপনার স্ত্রী? আমি কি করে বলবো? আমাকে বলে তো যায়নি। আমার ওর চরিত্রের ব্যাপারে বরাবরই সন্দেহ হতো। অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেলে অবাক হব না। ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল বিভিন্ন সময়ে দিদি যশোদাকে লেখা ভীমপ্রসাদের চিঠি। পুলিশ টেলিগ্রাম করে ডেকে পাঠালো ভীমপ্রসাদকে, যিনি কলকাতায় এলেন সাম্প্রতিক অতীতে দিদির লেখা চিঠিগুলি নিয়ে, যার মধ্যে একটা মণি 2 সপ্তাহ আগে রোশনলালের সঙ্গে কাশ্মীর গিয়েছিল। সেই চিঠির ব্যাখ্যা যখন চাওয়া হলো, রোশনলাল দেখলেন মিথ্যাচারে লাভ নেই আর। অস্বস্তির হাসি হেসে বললেন, ওকে জেন্টলম্যান, এনাফ অফ ইট, নো মোর ওয়েস্ট অফ টাইম। আই হ্যাভ মার্ডার্ড মণি অ্যান্ড লেফট হার বুরিড আন্ডার দ্য স্যান্ড অ্যাট পুরী। যখন স্বীকারোক্তি দিয়েছিলেন, কৃতকর্মের জন্য লেশমাত্র অনুতাপের আভাসও খুঁজে পাননি গোয়েন্দারা। সাধে কি লিখেছি আগে? গবেষণাযোগ্য চরিত্র। রোশনলালকে সঙ্গে নিয়ে গোয়েন্দারা পাড়ি দিলেন পুরী। বয়ান অনুযায়ী হোটেলের পাশের সেই কুয়ো থেকে উদ্ধার হলো মণির স্লিপার, চুড়ি, নেকলেস, যা চিহ্নিত করলেন ভীমপ্রসাদ। বালির স্তূপের ভিতর থেকে উদ্ধার হলো মণির দেহাবশেষ, হাড়গড়ি মূলত। মণিকে নিয়ে যে ওই হোটেলে উঠেছিলেন রোশনলাল, তার সাক্ষী তো ছিলেনই হোটেল কর্মীরা। পারিপার্শ্বিক প্রমাণের আর বাকি ছিল না কিছু। চার্জশিট জমা পড়ার পর যথানিয়মে শুরু হলো বিচার। আদালত কক্ষে ঘণ্টার পর ঘণ্টা ধরে সাক্ষ্যদান এবং সওয়াল জবাবের প্রক্রিয়ায় উত্তেজনার উপাদান থাকে না সিংহভাগ ক্ষেত্রে। রোশনলালের মামলার বিচার পর্ব অবশ্য দেখা দিল ব্যতিক্রমী চেহারায়, যেমনটা আদালতে অদৃষ্টপূর্ব। যে নামকাওয়াস্তে নিযুক্ত হয়েছেন অভিযুক্তর তরফের আইনজীবী, যার ভূমিকা বস্তুত ক্রিয়ানকের, যিনি কখন কি বলবেন, কোন যুক্তির প্রতিরোধে তুলবেন কোন তর্ক, কোন সওয়ালের প্রত্যুত্তরে আশ্রয় নেবেন কোন জবাবের, সব তো ঠিক করে দিচ্ছেন অভিযুক্ত নিজেই, রোশনলাল স্বয়ং। কাঠগড়ায় দাঁড়িয়েই হোক বা কোর্ট লকআপে বন্দি অবস্থায়, অত্যুৎসাহে কখনো কখনো আইনজীবীকে থামিয়ে দিয়ে নিজেই প্রতিপক্ষের সঙ্গে তর্ক জুড়ছেন। থামাতে হচ্ছে বিচারককে। কখনো দুপক্ষের যুক্তিজাল শুনতে শুনতে ভ্রুকুঞ্চিত, কখনো আবার ফেটে পড়া অট্টহাস্যে। মামলার চড়াই উতরাইয়ে অশেষ আগ্রহী, কখনো কখনো নিরাসক্ত নিস্পৃহ এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে আদালতে দাঁড়িয়েই কথায় কথায় বলেছিলেন, দিব্যি উপভোগ করছেন ফান অফ এ ট্রায়াল। সমাজের সর্বস্তরে প্রবল কৌতূহল উৎপন্ন হয়েছিল এই মামলার গতি প্রকৃতি বিষয়ে। বিচার চলাকালীন রোশনলালের আচরণে সেই ঔৎসুক্য তীব্রতর হয়েছিল। বিচারের দিনগুলিতে আলিপুরের দায়রা আদালতের স্বল্প পরিসর বিচারকক্ষে পা রাখার জায়গা হতো না। এজলাসে ঠাসা ভিড় থাকত আমজনতার, যাদের যত না কৌতূহল ছিল বাদী বিবাদীর প্রশ্নোত্তরে, তার ঢের বেশি ঔৎসুক্য ছিল রোশনলালকে একবার চোখে দেখার, সেই লোকটিকে দেখার যে অচিন্তনীয় নৃশংসতায় হত্যা করেছে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাকে, এবং অন্তত বহিরঙ্গে যার বিন্দু মাত্র বহিঃপ্রকাশ নেই অনুতাপ অনুশোচনার, বরং মরিয়া প্রয়াস রয়েছে নিজেকে নির্দোষ প্রতিপন্ন করার। নিধননাট্যের খুঁটিনাটি কাটাছেড়ার পর রায় যেদিন ঘোষিত হলো, আলিপুর কোর্টের ভিড় সেদিন কল্পনাতীত মাত্রা ছাড়া।
পরিস্থিতি আঁচ করে আগেভাগেই মোতায়েন বাড়তি পুলিশ, কৌতূহলী জনজোয়ার, নিয়ন্ত্রণে নজিরবিহীনভাবে আদালতের বাইরের রাস্তায় ঘোড়সওয়ার পুলিশের দাপাদাপি, যানবাহনের গতি বাধ্যতই শ্লথ, সংলগ্ন রাস্তাগুলিতেও। জুরিদের মতামতের সঙ্গে সহমত হয়ে বিচারপতি KN ভট্টাচার্য যখন ঘোষণা করতে চলেছেন চূড়ান্ত রায়, উত্তেজনার পারদ তখন বেহিসেবি রকমের ঊর্ধ্বমুখী। Taking into consideration the facts and circumstances of the case, বিচার সিদ্ধান্ত পাঠ যখন শুরু করা হলো, এজলাসে নীরবতা নিশ্ছিদ্রতম। As the accused deliberately and in cold blood murdered Jashoda Sharma, Moni Sharma and Bela Sharma, and as there are no extenuating circumstances, the only sentence that can be awarded to the accused in this case is death. I therefore sentence the accused Roshanlal to death and direct that he be hanged by the neck till he is dead. ফাঁসির হুকুম শোনার পর যখন জনতার সহর্ষ উল্লাস এজলাস কক্ষে মুহূর্তের জন্য বিচলিত দেখিয়েছিল রোশনলালকে, কিন্তু ওই মুহূর্তের জন্যই। সামলে উঠে ক্ষণিক পরেই দৃপ্ত নির্দেশ দিয়েছিলেন আইনজীবীকে, লেটস আপিল টু হায়ার কোর্টস। পাউলিন দোষী সাব্যস্ত হননি, আদালতের বিচারে বেকসুর খালাস। উচ্চতর আদালতে রোশনলাল আবেদন করেছিলেন শাস্তি হ্রাসের। কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার ট্রেভর হ্যারিস পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন সে আর্জি। বড়লাটের শরণাপন্ন হয়েছিলেন রোশনলাল, ক্ষমা ভিক্ষা করেছিলেন এবং প্রত্যাঘাত হয়েছিলেন। ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, সেখানে নিষ্ঠুর হতে পেরেছিলেন বড়লাট। অপরিবর্তিত থেকেছিল মৃত্যুদণ্ডাদেশ, যা কার্যকর হয়েছিল 1951 সালের 20 অক্টোবরের উষাকালে। হাতে গোনা কয়েকজন প্রত্যক্ষদর্শী কারাকর্মীর বয়ান অনুযায়ী ফাঁসি কাঠের পাতাতনে পা রাখার ঘণ্টা খানেক আগেও রোশনলাল ছিলেন শান্ত স্থিতধী, বলেছিলেন যা করেছি তাতে ফাঁসি উপযুক্ত শাস্তি। ডক্টর জেকিল। কিন্তু মৃত্যু মুহূর্ত যখন উপস্থিত হয়েছিল, সহসা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। আমি হিন্দু, আমি পুনর্জন্মে বিশ্বাস করি। আমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার জন্য আমি হাজারবার জন্ম নেব। মিস্টার হাইট, কি হয়েছিল মুন্না মুন্নির? রোশন মনির 2 সন্তানের সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব চিলড্রেন ইন ইন্ডিয়া নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল 2 শিশুর পরিচর্যার। মুন্না এবং মুন্নি প্রত্যক্ষদর্শী ছিল দিদা যশোদা দেবীর খুনের। শকের তীব্রতায় বাকশক্তি হারিয়ে ফেলেছিল মুন্না। কেউ কাছে এলেই পরিত্রাহী চিৎকার করে কাঁদত, শুধু কিছু খেতে চাইতো না। 1950 সালে মারা গিয়েছিল ক্যাম্পবেল হাসপাতালে। বাঁচেনি মুন্নিও। রোগ ও জীর্ণ অবস্থায় দাদার পদাঙ্ক অনুসরণ করেছিলেন 1 বছর পর। আরও লেখাই যায়, লিপিবদ্ধ তো রয়েছেই 2 শিশুর তিলে তিলে মৃত্যুযাপনের রোজ নামচা। লেখাই যায় কিভাবে আক্ষরিক অর্থেই জীবন মৃত হয়ে গিয়েছিল অভিভাবকহীন 2 শিশু। লেখাই যায় আরও, থাক মৃত্যু রোমন্থন থাক। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?